টপিক 1 আলোচনা করব এখন। এইখানে অঙ্ক আর সংখ্যা নিয়ে কিছু এমসিকিউ আছে, এগুলা সলভ করার চেষ্টা করব। তো প্রথম যেটা আছে এটা বলতে পিথাগোরাসের জন্ম কোথায়? এটা প্রাচীন গ্রিসে। আর্কিমিডিসের জন্মস্থান সিসিলি। আর্কিমিডিস কোন দেশের অধিবাসী ছিলেন? গ্রিসের। ক্যালকুলাস কে আবিষ্কার করেন? নিউটন। ক্যালকুলাসের আদি ধারণা কে দেন? নিউটন। কে গণিতবিদ নন? মানে নিচের চারজনের মধ্যে কোনজন গণিতবিদ নন? এখানে হচ্ছে যে ইবনে খালদুন, ইনি হচ্ছে গণিতবিদ নন। আর পক্ষান্তরে আর তিনজন আছে যারা সবাই প্রত্যেকেই মানে গণিতবিদ। সর্বপ্রথম কোন মহাদেশের শূন্য সংখ্যার মানে কোন মহাদেশ শূন্য সংখ্যার আদি ধারণা দেন? ভারত উপমহাদেশ। কোনটি গণনা পদ্ধতি নয়? বিসিডি। 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটা আর ক্ষুদ্রতম কোনটা সংখ্যা এটা বের করে যোগ করতে হবে। এবং 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 5টা 9, এবং 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একটা 1 দিয়ে মানে 4টা শূন্য। এটা কি জন্য হয়? যেমন আমরা আমাদের সংখ্যা আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9, আর এখানে আছে শূন্য। তাহলে এই মানে অঙ্ক হচ্ছে আমাদের 10টা, এই 10টা দিয়ে আমরা সব ধরনের সংখ্যা লিখি। তো এখানে বলছে যে এখানে সবথেকে বড় সংখ্যা দিয়ে 5টা বড় সংখ্যা দিয়ে সংখ্যা বানাইতে হবে। মানে আমরা যদি চিন্তা করি যে এখানে এক অঙ্ক দিয়ে আপনি একটা বড় সংখ্যা বানাবেন, তাহলে কোন সংখ্যাটা নেবেন? অবশ্যই আপনি 9 নেবেন। তাহলে এক অঙ্কের বড় সংখ্যা হচ্ছে 9। এখন 2 অঙ্ক যদি বলি তাহলে আপনি কত নেবেন? 2 অঙ্ক নিলে আপনার হবে এটা 9 মানে 2টা অঙ্ক ব্যবহার করে 99 থেকে বড় কোনো সংখ্যা আপনি বানাইতে পারবেন না, মানে এর থেকে বড়। ঠিক আছে? তো 2 অঙ্ক যদি 9 হয়, 3 অঙ্ক দিয়ে কী বানাইতে পারবেন? 3 অঙ্ক দেখছে 999 থেকে বড় কোনো সংখ্যা লিখতে পারবে না। এর থেকে যদি এক বাড়ান তাহলে এটা 1000 হয়ে যাবে, এবং এটা হচ্ছে 4 অঙ্কের সংখ্যা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইভাবে হলো। তো এখানে আমাদের বলছে 5 অঙ্কের সংখ্যা, যেহেতু তাহলে 5 অঙ্কের সংখ্যা আমাদের অবভিয়াসলি কয়টা? 5টা 9 হবে। আর 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এখন 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যদি আপনি 5টা শূন্য নেন, ধরেন যে আপনি 5টা শূন্য নিছেন, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা, এখন 5টা শূন্য নিলে এটা তো আর কোনো সংখ্যা হইলো না, মানে এটার কোনো ভ্যালিড কোনো মান হইলো না। 5টা জিরো দেন আর 10টা জিরো দেন, এটার মান হচ্ছে কি? এটার মান হচ্ছে জিরো, আলটিমেটলি জিরোই। তো এই জন্য আমাদের কী করতে হবে? এখানে আমাদের এই প্রথম যেই ডিজিটটা আছে এটার মান জিরো না নিয়ে আমাদের কী নিতে হবে? 1 নিতে হবে। তো এটাকে আমরা 1 নিলাম। তাহলে 1 নিলে এখন এই সংখ্যাটা হচ্ছে, এটা যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের যেই অ্যান্সারটা হবে এটা হচ্ছে 10999। ঠিক আছে? তাহলে যে 9 আর 0 যোগ করলে 9, এটাও 9, এটাও 9, 9 আর 9 রেখা হলো 10। তাহলে এটা হচ্ছে আমার 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা মানে যোগফল আর কি। তো এই ক্ষেত্রে আমাদের এই উত্তরটা সঠিক। ঠিক আছে? এটা হলো। তারপর বলছে যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত? তাহলে এটা আপনার করে ফেলতে পারবেন যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর মানে বিয়োগফল। তো এটা লিখে এভাবে বিয়োগ করে দিলে এটা হয়ে যাবে আশা করি। তো একই রকম প্রশ্ন আবার এখানে একটা আছে যে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কী হবে? 1 আর 5টা শূন্য 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টা 9। তো এর অন্তর কত? অন্তর মানে বিয়োগফল। তাহলে এটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে এটা আমাদের হয়ে যাবে। তো এটা ছিল আমাদের সংখ্যা নিয়ে একদম বেসিক কিছু কথাবার্তা। তো এখন আমাদের 2 নম্বর টপিক যেটা দেওয়া আছে, এখানে বলছে যে বিভাজ্যতা কি। ঠিক আছে? বিভাজ্যতা নিয়ে। তো এখানে ভাজ্য নির্ণয়ের একটা সূত্র আছে যে ভাজ্য সমান সমান হচ্ছে ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। আচ্ছা, এই সূত্রটা আসলে কীভাবে কাজ করে এটা আমরা দেখি যে কোনটাকে কী বলে। যেমন আমরা একটা ছোট ভাগ নিই, যেমন আমরা ভাগ নিলাম 7। এই 7কে আমরা ধরেন যে 2টা ভাগ করব। 2টা ভাগ করলে এটা হচ্ছে 3, 3 দুগুণে 6, এখানে বিয়োগ করলে থাকবে 1। তো এখন কোনটাকে কী বলে আসলে? তো এই যে জিনিসটা আছে এটাকে বলি আমরা ভাজক। এটাকে আমরা বলি ভাজক। এটা হচ্ছে আমার ভাগশেষ, এটা আমার ভাগফল। ঠিক আছে? এটা হচ্ছে আমার ভাগফল। আর এই যে মাঝখানে যেটাকে আমরা ভাগ করলাম সেটা হচ্ছে ভাজ্য। তো এখানে আমরা যে সূত্রটা আছে যে ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ, তো এই সূত্রটা যদি আমরা এখানে লেখার চেষ্টা করি তাহলে দেখি কী দাঁড়ায়।
ভাজ্যের সমান ভাজক গুণ ভাগফল যোগ হচ্ছে ভাগ। তো এটা হচ্ছে সূত্র। তো আমরা যদি এখানে মানে মানগুলো ইনপুট দিই, তো ভাজক কত আসলে? ভাজক ছিল এই যে 2, এই 2টা আমি এখানে লিখলাম, এই যে গুণ এটা। তো ভাগফল কত ছিল? ভাগফল হচ্ছে আমার 3, ভাগফল 3 যোগ ভাগশেষ, এই যে আমার ভাগশেষ 1। তো এটা কী হয়? 3 দুগুণে 6, এর সাথে 1 যোগ এবং শেষে হলো 7। তো হ্যাঁ, এই সূত্রটা আসলে প্রপার কাজ করে। তাহলে ভাজ্য নির্ণয়ের সূত্র হচ্ছে ভাজকের সাথে ভাগফলকে গুণ করতে হবে এবং তারপরে যে ভাগশেষ থাকে সেটা আমাদের যোগ করে দিতে হবে। তো এই ক্ষেত্রে এটা আমাদের, এটা নিয়ে কোনো কনফিউশন থাকার কথা না। যে আমরা তারপরে দেখি তারপরে কোনটা আছে। আচ্ছা, এখানে আছে যে নিচের কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে কোনটা আসলে 3 দ্বারা ভাগ করা যায় না? বিভাজ্য মানে হচ্ছে ভাগ করা যায় না। তো হচ্ছে যে আমরা এভাবে অনেক কিছু করে সূত্রটা তো মনে করি, বাট আমরা ওইভাবে সূত্র মনে রাখবো না বা কোনো কিছু চেক করবো না। আমরা জাস্ট নর্মালি ভাগ করবো। 3 দ্বারা বলছো তো 3 দ্বারা ভাগ করা যায় কিনা। যেমন 126, এটাকে যদি আমরা 3 দ্বারা ভাগ করে দিই, তাহলে দেখেন এই 3 এই 12কে কাটলাম, তাহলে 3 4 12 হয়। আর এই 6কে কাটলাম, তাহলে 3 দুগুণে 6। তাহলে হ্যাঁ, এটা ভাগ করা যাচ্ছে। তারপরে কত আছে? 142। এটা যদি আমরা 3 দিয়ে দিই, দেখেন এই 14কে যদি কাটি, 3 4 কত হয়? 12। বাট এখানে 2 অবশ্যই থাকে। এই 2 আর 2, 2 আর 2 22 থাকলো। এখন 3 কি এই 22টার মধ্যে যায় কিনা? না, 3 তো, তো এখানে হচ্ছে 4 বার দেওয়ার পর এখানে 2 থাকলো, তো 2 আর 2 22। এখন 3 কিন্তু এই 22এর মধ্যে যায় না, তার মানে এই 142 এটা আমার বিভাজ্য না। ঠিক আছে, এটা বিভাজ্য হচ্ছে না। খ নাম্বার। গ নাম্বারটা দেখি, আমরা বাকিগুলো চেক করি। 324, এখানে 3 দিয়ে যদি দিই, এই 3 ধরেন, এই 3-এর মধ্যে একবার, আর এই হচ্ছে এই 3-এর মধ্যে একবার, তাহলে এই 2-এর মধ্যে যায় না। এই যে 24, না এভাবে হবে না, যেহেতু এক ঘর, তাহলে আমরা যেতে হবে 3 10 30। আচ্ছা, 3 10 30 এটাতে গেল, এবং এখানে থাকে 2 আর 4, তাহলে 3 8 24 এটা। তাহলে এটাও ভাগ করা যাচ্ছে। এবং 139, যেটা 1 3 9 139, এটাকে যদি আমরা 3 দ্বারা চেষ্টা করি, তাহলে 3, এখানে হচ্ছে 3 4 12, 1 আর 9, এখানে 19 থেকে 19 কে যাচ্ছে। তাহলে এখানে আমাদের মানে দুইটা হচ্ছে আর কি, যেমন খ এবং ঘ, এই দুইটাকে আমরা ভাগ করতে পারতেছি না। এখানে যদিও একটা দিছে, বাট আমাদের এখানে হচ্ছে এই দুইটাই বিভাজ্য নয়। ঠিক আছে। তো আমাদের এখানে বলছে যে 72-এর ভাজক কতটা। তো 72-এর ভাজক বের করার জন্য আমরা যেটা করি, যে 72-এর লসাগু বের করি, আমাদের প্রসেসটা। তো 72 হচ্ছে আমরা 2 দিয়ে ভাগ করি, এখানে হচ্ছে 36। আবার যদি 2 দিয়ে আমরা ভাগ করি, তাহলে হচ্ছে 18। আবার 2 দিয়ে ভাগ করলে এখানে 9, এবং 3 দিয়ে গেলে 3 দিয়ে গেল। তাহলে এখানে হচ্ছে 2 2 2 3 3। তাহলে এখানে 2 আছে 3টা, 2 আছে কয়টা? 3টা, গুণন 3 আছে 2টা। তো এগুলোর মানে ভাজক বের করে ই হচ্ছে, এই যে 3, এই যে পাওয়ারগুলো থাকবে, মানে যেগুলো ভাজক, মানে এগুলো ফ্যাক্টর উৎপাদকগুলোর পাওয়ার যেটা থাকবে 3 আছে, তাহলে 3টা লিখলাম, তার সাথে 1 যোগ হবে এটা। আবার এটার ফ্যাক্টর এই আছে, এটা 3 ছিল 2টা, তো এই যে 2টার সাথে আবার একটা যোগ হবে এবং এটা গুণন হবে। তাহলে এখানে 3 আর একে কত? 4, গুণন এখানে 2 আর একে 3, তাহলে 3 আর 4 গুণ করলে 3 4 12। তাহলে এটা হচ্ছে যে এটার উৎপাদক হচ্ছে, উৎপাদক বলতেছে এটা হচ্ছে যে ভাগ করা যাবে ভাজক, মানে কতগুলো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে, এটা হচ্ছে মোট 12টা সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। তো একইভাবে বলছে যে 36-এর ভাজক কত? 36-এর ভাজক যদি আমরা এটা আবার নিজে নিজে প্র্যাকটিস করি, তো 36-কে হচ্ছে 2 দিয়ে দিলে 18, আবার 2 দিয়ে দিলে হচ্ছে 9, আবার যদি আমরা 3 দিয়ে দিই, তাহলে হচ্ছে 3 থেকে 9। তাহলে এখানে 2 গুণন 2 গুণন 3 গুণন 3, তার মানে হচ্ছে 2 আছে 2 বার, 3 আছে আমাদের 2 বার। তাহলে আমরা কী করবো, এই যে এই 2 এর সাথে, সরি এই 2 এর সাথে যোগ 1, এবং এই যে এই 2 এর সাথে আবার যোগ 1 করে গুণ করে দেবো। 2 আর একে 3, গুণন 2 আর একে 3, তাহলে 3 তারিখে এটা হচ্ছে 9। তাহলে এটার উৎপাদক কতগুলো হবে? এটা হবে 9টা। ঠিক আছে, মানে ভাজক আছে 9টা এটা। তাহলে 1008 এর ভাজক কতটা হবে? এটা হচ্ছে যে আপনারা সবাই প্র্যাকটিস করবেন আর কি, আশা করি এটাও পারা যাবে। আর যদি সমস্যা হয় তাহলে এটা আমরা করে দিতেছি যে কতগুলো হবে। আমরা লিখি এটা 1008। তাহলে 1008 যদি আমরা এটা 2 দেওয়া করি, তাহলে হচ্ছে 54। এটা 2 দিয়ে দিলে হচ্ছে 25 2, এটা 2 দিয়ে দিলে 1, আর 52 হচ্ছে 25 26 40, এটা 2 দিয়ে দিলে 63। হ্যাঁ ঠিক আছে, এখন 2 দিয়ে যাবে, 3 দিয়ে যদি দিই, 3 দুগুণে 6 21, আবার যদি 3 দিয়ে দিই 3 সাথে 21। আচ্ছা,
তো এখানে হচ্ছে এইগুলো উৎপাদক আর কি। তো আমরা এই উৎপাদকগুলো সাজিয়ে লিখি যে কী কী আছে এখানে। তাহলে 2 2 2 2 2 4 3 এবং 7 হচ্ছে 1। তাহলে এটা আমরা লিখতে পারি যে 2 আছে 4 বার পাওয়ার 4 গুণন 3 আছে আমাদের 2 বার গুণন 7 আছে 1 বার। তাহলে যে 4 এর সাথে 1 যোগ এটা গুণন 2 এটা পাওয়ার, তো এটার সাথে আমরা 1 যোগ করলাম এবং এটার পাওয়ার আছে 1, এটার সাথে আমরা 1 যোগ করলাম, এটা গুণন। হ্যাঁ, তাহলে 4 এর হলো 5 গুণন 2 এর 3 গুণন এটা 1 এর 2। তাহলে আমরা যদি হিসাব করি 3 5 15, 15 দুগুণে 30, এটা হচ্ছে 30। তো এটার আমাদের উত্তর হবে এটাও 30। ঠিক আছে, তাহলে এটা আমরা এখন মোটামুটি পারবো সবাই। আচ্ছা, এখন যেটা বলছে যে টপিক 3 জোড় ও বিজোড় সংখ্যা। জোড় বিজোড় সংখ্যা এখানে কীভাবে, মানে জোড় সংখ্যা আমরা জানি যে জোড় সংখ্যা হচ্ছে 2 4 6 8, এগুলো হচ্ছে জোড়, আর বিজোড় হচ্ছে 1 3 5 7, এগুলো বিজোড়। তো এখানে বলছে যে এক্স এর মান যদি একটা বিজোড় সংখ্যা হয় তাহলে নিম্নের কোন মানটি জোড় সংখ্যা নির্দেশ করবে, জোড় সংখ্যা হবে। তাহলে আমরা দেখি একটা যে কোনো একটা মান ধরে আমরা করবো আর কি, চেক করে এটা হয়ে যাবে, এটা ওরকম আহামরি কিছু না। যেমন এখানে 2x + 1, তো আমরা ধরলাম এক্স এর মান একটা বিজোড় সংখ্যা, ধরলাম এক্স এর মান আমরা 1, যে এক্স এর মান 1 ধরি, তাহলে এই যে 2x + 1 আছে, 2x + 1। তো আচ্ছা, এটা যে আছে এটা আমাদের জোড় সংখ্যা আসে কিনা, যেহেতু আমরা এক্স এর মান 1 ধরছি। তাহলে দেখেন 2 আর 1, তাহলে 2 1 কত হয় 2, 2 আর 1 হলো কত 3। আচ্ছা, আপনারা না বুঝলে আমি আবার দেখেছি, দেখেন 2x এর মান আমরা একটা বিজোড় সংখ্যা, যে কোনো একটা বিজোড় সংখ্যা, আমরা একটা বিজোড় সংখ্যা নিলাম 1 প্লাস এখানে আছে 1, তাহলে কত হলো এই 2 আর 1 গুণ করলে 2 + 1, তার মানে 3। আমাদের বলছে উত্তর হইতে হবে জোড় সংখ্যা, তার মানে এই ক নম্বর আমাদের অ্যান্সার হবে না, আমাদের জোড় সংখ্যা, এটা কিন্তু বিজোড় সংখ্যা বেরিয়েছে। আচ্ছা, এখন আমরা এটা চেক করি যে 2 × x + 1 এটা আছে, তাহলে আমরা এই 2 × x এর মান 1 ধরলাম 1, তাহলে 2 1 আর 1 হচ্ছে 2, তাহলে 2 × 4। হ্যাঁ, তো এটা আমাদের জোড় সংখ্যা হয়েছে। দেখি আর কোনোটা আমাদের জোড় সংখ্যা বের হয় কিনা, আমরা আরও চেক করি। তখন আমাদের কিন্তু আমাদের উত্তর হয়ে গেছে, পেয়ে গেছি। তারপর আমরা আরগুলো বাকিগুলো চেক করি। এটা আছে 2x - 1, 2x - 1। হ্যাঁ, এটা দেখি x এর মান 1 বসে আমরা পাই কিনা, তাহলে 2 × 1 - 1, তাহলে 2 × 1 মানে 2 - 1, দ্যাট মিনস 1। না, এটা একটা বিজোড় সংখ্যা, তাহলে এটা হয় নাই। শেষের যেটা আছে এটা হচ্ছে x - 2। তো x - 2, x এর মান যদি আমরা 1 ধরি, তাহলে 1 - 2, তার মানে হচ্ছে -1। না, এটাও জোড় সংখ্যা না, তাহলে আমাদের খ নম্বরটা আনসার। আশা করি এটা সবাই বুঝতে পারছেন আর কি। তো আমরা যেগুলো, আচ্ছা এখন হচ্ছে যে 1 যদি ধরতে হবে এরকম না, আপনি ধরেন যে কোনো একটা মান দিয়ে আপনি চেক করতে পারবেন। আচ্ছা, আমরা যে কোনো একটা ধরেন যে বিজোড় একটা মান ধরলাম, ধরেন যে এখানে আপনি 1 এর পরে 3 ধরে চেক করলেন, তাহলে যেটা তো আমরা রাইট হচ্ছে, এটা আমরা 3 ধরে চেক করি যে জোড় আসে কিনা। তাহলে 2 × x + 1 এটা ছিল, আমরা যদি x এর মান 3 ধরতাম, মানে আনাদার একটা বিজোড় সংখ্যা, তাহলে 2 × 3 + 1, তো দ্যাট মিনস 2, 3 আর 1 কত হয় 4, তাহলে 4 দুগুণে এই যে 8, তাহলে এটাও একটা জোড় সংখ্যা। তার মানে এটা আপনি যে কোনো বিজোড় সংখ্যা নিলেই এটা হবে। ঠিক আছে, আর অনুরূপভাবে এগুলা যে কোনো বিজোড় সংখ্যা নিলে ভুল হবে, মানে বিজোড় সংখ্যা আসবে, তো বিজোড় সংখ্যা তো আমাকে চাই না, আমাদের বলছে জোড় সংখ্যা হবে, তো এটা ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের বলছে এক্স ও ওয়াই দুটা ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় হবে। আচ্ছা, এক্স ও ক্রমিক বলতে বলছে যে আপনি এক্স এর যদি ধরেন যে 2 ধরেন, এক্স = 2 ধরেন, তাহলে ওয়াই = তারপরে যেটা এটা ধরতে হবে, তাহলে 4 ধরতে হবে, মানে সিরিয়ালি ক্রমিক যেটা এটা। আচ্ছা, তাহলে আমরা এই মান ধরলাম, এই মান ধরে আমরা চেক করি। তাহলে বলছে এটা হইলে নিচের কোনটা বিজোড়, তাহলে x স্কোয়ার, তাহলে x স্কোয়ার = কী হবে, 2 স্কোয়ার = 4। এটা বলছে বিজোড় হবে, বিজোড় হইতে হবে না, এটা হবে না, তাহলে ক নম্বর রং। আচ্ছা, খ নম্বর বলছে ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার যেহেতু আমার 4 আছে, তাহলে 4 ধরছি, তাহলে 4 স্কোয়ার তাহলে 4 × 4 স্কোয়ার, মানে তো এই জিনিসটা দুইবার মাল্টিপল করতে হয় আর কি, মাল্টিপ্লিকেশন করতে হয়, তাহলে 4 × 4 দ্যাট মিনস 16। তো এটা হচ্ছে আমার মানে জোড় সংখ্যা, তাহলে এটা উত্তর হবে না, বিজোড় সংখ্যা হইতে হবে। x² + 1, দেখি x² + 1 এটা কি আসে, x² + 1 দ্যাট মিনস x মান 2, 2² + 1, তার মানে 2² = 4 আর +1 = 5। হ্যাঁ, এটা বিজোড় সংখ্যা আসছে। হ্যাঁ, এটা আমার মনে হচ্ছে যে এটা রাইট। ঠিক আছে, আচ্ছা এটা দেখি আমার এইটা রাইট কিনা, তাহলে আমি রাইট পাইছি এটা, বাট এটা আমি চেক করতেছি। y² + 4, তো y² আমি ধরছিলাম 4 স্কোয়ার, 4 মানে 4² + 4, তাহলে 16 + 4 20। না, এটা বিজোড় সংখ্যা আসে নাই, তার মানে এটা আমার আনসার হবে না, তো এটাই আমার আনসার। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছেন। তারপরে কোনটা দেওয়া আছে, আচ্ছা এটা দেওয়া আছে, বলছে যে এই যে একদম শেষে এটা
যদি n একটি জোড় সংখ্যা হয় তবে নিচের কোনটি জোড় সংখ্যা হইতে পারে না। ঠিক আছে, আচ্ছা n একটি জোড় সংখ্যা আমরা মানে আমরা যে কোনো একটা মান ধরি n একটা জোড় সংখ্যা, ধরুন n = 2, এটা একটা জোড় সংখ্যা, তাহলে নিচের কোনটা জোড় সংখ্যা হবে না। তাহলে n স্কোয়ার মানে কি বোঝাইতেছে, 2 স্কোয়ার = 4, তাহলে এটা অবশ্যই জোড়, তাহলে এটা উত্তর হবে না। তো 5 × n + 2, তাহলে 5 × n + 2 এটা বোঝাইতেছে। তাহলে দেখি এটা যদি আমরা n এর মান 2 বসাই, তাহলে 5 2 + 2 = 5 × 2 আর 2 4, তাহলে 4 5 হচ্ছে 20। না, এটা বলছে যে কোনটি জোড় সংখ্যা হতে পারে না, মানে বিজোড় সংখ্যা হতে হবে না, এটা তো জোড় হয়ে গেছে, তাহলে এটা হবে না। আচ্ছা এটা দেখি 2n + 2, 2n + 2, তো এখানে আমরা n এর মান মানে 2 বসাবো, 2 × 2 + 2, দ্যাট মিন 2 × 2 4, 4 + 2 = 6। না, এটাও জোড় হয়ে গেছে, এটাও হবে না। এটা 7n + 3, এটা আমরা দেখি 7n + 3, তো 7 × n এর মান 2 বসাইলাম +3, তাহলে 7 × 2 মাল্টিপ্লাই করলে 7 × 2 = 14, +3 14 15 16 17, হ্যাঁ 17। এটা হচ্ছে যে আমার মানে বিজোড়, তাহলে এটা আমার রাইট অ্যান্সার। মানে বুঝতে পারছেন তো? দেখেন এই n স্কোয়ার আমরা চেক করছিলাম, এটা জোড় সংখ্যা আসছিল। তারপরে এটা খ নাম্বার দিয়ে ট্রাই করছি, এটা 2 × আসছিল, এটাও জোড় সংখ্যা। এটাতে আমরা ট্রাই করছি, এটাও জোড় সংখ্যা, বাট এটাতে আমার আসছে বিজোড় সংখ্যা, যেটা আমাদের উত্তরের সাথে মিলে গেছে। ঠিক আছে, তাহলে এটার ঘ নাম্বারটা সঠিক উত্তর। তো এই সেম কোশ্চেনটা এখানে দেওয়া আছে যে যদি n একটা জোড় সংখ্যা হয় তবে নিচের কোনটা জোড় হইতে পারবে না। তো এটা মনে হয় না করে দেওয়ার কোনো প্রয়োজন আছে, তো এটার মতো সেম, জাস্ট অপশনগুলো আলাদা, তো অপশনগুলো এগুলো চেক করলে পারা যাবে। তো এটা আমি স্কিপ করলাম। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে টপিক 5, এটা মৌলিক সংখ্যা প্রাইম নাম্বার। এখানে মানে একটা লিস্টে দেওয়া আছে আর কি, যে মৌলিক সংখ্যার তালিকা 1 থেকে 100 পর্যন্ত। তাহলে মৌলিক সংখ্যাগুলো মৌলিক সংখ্যাগুলো যে এই সংখ্যাগুলোরে মানে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। মানে ওভারঅল হচ্ছে যে একটা সংখ্যার যদি দুইটা ফ্যাক্টর ছাড়া আর কোনো ফ্যাক্টর না থাকে, উৎপাদক না থাকে, তাহলে হচ্ছে যে এগুলো মৌলিক সংখ্যা। যেমন আমরা যদি 3কে চিন্তা করি, 3কে আপনি কী দিয়ে ভাগ করতে পারবেন, যেমন 1 দিয়ে ভাগ করতে পারবেন, এবার হচ্ছে 3, মানে 1 এবং ওই সংখ্যা এই দুইটা দিয়ে ভাগ করতে পারবেন, এর মাঝখানে যে সংখ্যা আছে 2, এটাতে আপনি ভাগ করতে পারবেন না। তো দ্যাটস ওয়াই হচ্ছে যে 3 আমার মৌলিক সংখ্যা। আচ্ছা এরকম আরেকটা সংখ্যা আছে, যেমন হচ্ছে 11, 11কে যদি বলি, তাহলে 11কে আপনি 1 দ্বারা তো সব সংখ্যাকে ভাগ করা যাবে, তো 11 দ্বারা ভাগ করতে পারবেন, এবং 1 এবং 11 এই দুইটা দ্বারা ভাগ করতে পারবেন। এছাড়া আর কোনো সংখ্যাতে ভাগ করতে পারবেন, 2 দ্বারা ভাগ করা যাবে না, 3 করা যাবে না, 4 5 6 7 8 9 10 কোনোটাতে ভাগ করতে পারবেন না। সো এটাও একটা মৌলিক সংখ্যা। কিন্তু আমরা যদি এটার 10-এর কথা চিন্তা করি, 10কে 1 এবং 10 এটা ছাড়াও 2 দিয়ে ভাগ করা যাবে, যেমন 2 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10, 5 বার। বা হচ্ছে যে আপনি 3 4 4 দিয়ে ভাগ করতে 5, হ্যাঁ 5 দিয়ে ভাগ করা যাবে, 5 দুগুণে 10। তাহলে এটা দেখেন 1 এবং ওই সংখ্যা ছাড়াও অনেকগুলো উৎপাদক আছে, সো এটা কখনোই মৌলিক সংখ্যা হবে না। আমরা মানে মোটামুটি বেসিকটা বুঝতে পারছি যে মৌলিক সংখ্যা কোনগুলো। তো হচ্ছে যে এখান থেকে বলছে যে 1 এবং 10-এর মৌলিক সংখ্যা হচ্ছে 2 3 5 7, 11 থেকে 20, 11 13 17 19। তো এরকম এগুলো একটু দেখে নেবেন সবগুলো, মানে কোনটা কোনটা। এবং এইখানে মানে মাঝে মাঝে পরীক্ষায় আসে যে 1 থেকে 10 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে, বা 1 থেকে 100 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা। তো এইভাবে হচ্ছে এই জিনিসগুলো ওইভাবে ক্লিয়ার করে বলা আছে, যেমন 1 থেকে 10 পর্যন্ত 4টা, 11 থেকে 20 পর্যন্ত 4টা, 21 থেকে 30 পর্যন্ত 2টা, 31 থেকে 40 2, 41 থেকে 50 3, 51 থেকে 51 থেকে 60 এখানে 2টা। তো এইভাবে দেওয়া আছে, এগুলো একটু করে নিলে হবে। তো এখানে মনে রাখার কৌশল হিসেবে বলেছে যে ফোন নাম্বার মতো আমরা মনে রেখে দেন 4422 322 321। ঠিক আছে, তো এইভাবে মনে রাখা যায়। আচ্ছা এখান থেকে আমরা দেখি মানে ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো এগুলো একটু সলিউশন করার চেষ্টা করি। বলছে এখানে নিচের কোনটা মৌলিক সংখ্যা, তো নিচের কোনটা মৌলিক সংখ্যা আমাদের যদি ওইখানকার মানে বেসিকটা ভালো থাকে, আমরা সহজেই বুঝে ফেলতে পারবো যে কোনটা মৌলিক সংখ্যা। আচ্ছা এখানে আমাদের বলছে যে নিচের কোনটা মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা আমরা আমাদের যে মুখস্থ থাকে, যে আমরা যদি জানি যে কোনটা মৌলিক সংখ্যা, তাহলে আমরা দেখেই বলতে পারবো, আর না হলে আমাদের একটু মানে ভাগ টাগ করে দেখতে হবে আর কি। যেমন 91, এটাকে তো আমরা সহজেই ভাগ করতে পারি, যদি 91 এটাকে যদি আমরা কত দ্বারা ভাগ করি, যদি 7 দ্বারা ভাগ করি, তাহলে দেখুন যে সহজে মিলে যাচ্ছে, এই 7 এই 9-এর মধ্যে 7 1 7, এখানে 2 থেকে 21, তাহলে 3 7 21, তাহলে এটা ইয়ে হয়, এটা করা যাবে 143। 143কে যদি আমরা 13 দ্বারা ভাগ করি, তাহলে 13 14-এর মধ্যে একবার, তাহলে এখানে 1 থাকে 1 3, এখানে আবার একবার, এইখানে আবার হ্যাঁ একবার। তো 13 11 বার দিলে হচ্ছে যে 143 এটা হয়ে যায়। আর হচ্ছে 47, হ্যাঁ 47কে ভাগ করা যাবে না,
এটা হচ্ছে যে আপনি ই করে দেখতে পারেন 47কে আপনি কোনো কিছু দিয়ে ভাগ করতে পারবেন না, 1 এবং 47 এবং এটা অবশ্যই মৌলিক সংখ্যা। এবং 87 আছে, তো 87কে যদি আমরা 3 দ্বারা ভাগ করার চেষ্টা করি তাহলে 3 দুগুণে 6, 2 27, 3 9 27, 29। ঠিক আছে, তার মানে এগুলো সবগুলো ই করা যায় আর কি। তো এখানে হচ্ছে যে এটা জাস্ট মানে একটু প্র্যাকটিস আর মুখস্থ করলেই এটা এই হয়ে যাবে। তারপর বলছে যে 1 এবং 30 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা আছে। 1 এবং 30 এর মধ্যে মৌলিক সংখ্যাটা যে আমরা জানেন যে এই যে আমরা ম্যাজিক্যাল যে ফিগারটা শিখছিলাম নাম্বারটা, তো এইভাবে ইকুয়ালি যেমন 10 এর মধ্যে আছে কয়টা, 4টা, আর 20 এর মধ্যে আছে আরও 4টা, আর 20 থেকে 30 এর মধ্যে আছে কয়টা, 2টা। তাহলে এই যে 1 থেকে 30 পর্যন্ত কয়টা, মোট হচ্ছে 4 4 8 আর 2 10, তাহলে হচ্ছে 10টা। ঠিক আছে, তাহলে এই যে 10টায় 10টাই উত্তর। আচ্ছা, তারপরে এখানে যে টপিক আছে, টপিক নাম্বার 6 মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। এখন এটার ইংরেজি নামটা শুনলে আর কি একটু ইহান, যেমন রেশিওনাল আর ইরেশিওনাল। আচ্ছা, রেশিওনাল কোনটা, যেটা হচ্ছে যেই সংখ্যাগুলোকে এবং যে ভগ্নাংশ আকারে যেমন হর আর লব আকারে প্রকাশ করা যায়, সেগুলো হচ্ছে যে ওই মূলদ সংখ্যা বলে। যেমন আমরা যে পড়তাম 9 10 পড়তাম যে p/q আকারে প্রকাশ করা যায়, যেগুলো তার মানে হচ্ছে যে হর এবং লব আকারে প্রকাশ করা যায়। ঠিক আছে, এটা আর কি। তো এখন যেটাকে প্রকাশ করা যাবে না সেটাই, যেমন আমরা যদি একটা সংখ্যা লিখি যে 6, 6 এটা কিন্তু হর এবং লব আকারে প্রকাশ করা যাবে, 6 নিচে 1 দেওয়া যাবে। তো এটা হচ্ছে হর, এটা হচ্ছে তোমার লব। তো হর আর লব আকারে প্রকাশ করা যায় এটা, কিংবা আমরা যদি 3/7 এটা লিখি, হ্যাঁ এটা কিন্তু হর, এটা লব, তাহলে হর বাই লব আকারে প্রকাশ করা যায়। এগুলো হচ্ছে সবগুলো আমাদের মূলদ সংখ্যা। আর যেগুলোকে প্রকাশ করা যায় না সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। যেমন রুট পি, যে পি একটা যে মৌলিক সংখ্যা, পি মৌলিক সংখ্যা মানে ধরেন পি মৌলিক সংখ্যা বলতে যেমন 3 একটা মৌলিক সংখ্যা। ঠিক আছে, তাহলে পি সমান আমরা ধরলাম 3, তো আমরা যদি রুট 3 লিখি তাহলে এটাকে আপনি কখনোই p/q আকারে প্রকাশ করতে পারবেন না। ঠিক আছে, বাট এটা মৌলিক সংখ্যা না হয় যদি ধরেন অন্য সংখ্যা যদি 4 হইতো, যৌগিক সংখ্যা হতো, তাহলে হয়তো আপনি রুট 2 লিখতে পারতেন। মানে এটা 4 কিন্তু, হ্যাঁ এটা বাংলায় 2 লিখলাম, তো এটাকে 2 লিখতে পারতেন, 2কে হচ্ছে 2/1 এই p/q আকারে প্রকাশ করা যায়, তাহলে এটা আমার মানে মূলদ সংখ্যা হয়ে যেত। তো হচ্ছে যে আমাদের একটা জিনিস মনে রাখবো, যে কোনো মৌলিক সংখ্যার উপর যে রুট থাকে এটা অবশ্যই কী হবে, অমূলদ সংখ্যা হবে। তো এটা √2 সংখ্যাটি কী সংখ্যা, তো √2 সংখ্যাটি একটি অমূলদ সংখ্যা, যেহেতু 2 একটা মৌলিক সংখ্যা, তো মৌলিক সংখ্যার উপর রুট থাকলে আমরা জানি এটা অমূলদ সংখ্যা। আচ্ছা, মূলদ সংখ্যার সেট বোঝায় নিচের কোনটিকে। তো মূলদ সংখ্যার সেট আমরা জানি যে এটাকে কিউ দ্বারা, ক্যাপিটাল কিউ দ্বারা প্রকাশ করা হয়। এখানে আর কিছু কিছু দেওয়া আছে, যেমন পূর্ণ সংখ্যার সেটকে ক্যাপিটাল জেড, মূলদ সংখ্যার সেট কিউ, মৌলিক সংখ্যার সেটকে প্রাইম নাম্বার যে পি দ্বারা, এবং স্বাভাবিক সংখ্যার সেটকে এন দ্বারা মানে প্রকাশ করা হয় আর কি। আচ্ছা, তো এখন আমাদের যেটা আছে এটা হচ্ছে যে বর্গ, যে দশমিকের যে বর্গগুলো, এটা যেমন 0.002 এটার স্কোয়ার আছে, এটা কীভাবে করব। তো এটাও মানে খুব না, তো আমরা লিখি 0.002 এর উপরে স্কোয়ার। তো এটা স্কোয়ার মানে হচ্ছে এটা 2বার, তাহলে আমরা 2বার লিখি 0.002 গুণন 0.002, এটা। তাহলে হচ্ছে যে আমরা এই যে আগের যে এইগুলো একটু মানে ইগনোর করি, জাস্ট সংখ্যাটা ধীরে 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 ইগনোর করলাম, এই যে জাস্ট 2, এটাকে ইগনোর করলাম 2, 2 হচ্ছে আমার কত, 4, যেহেতু ইগনোর করলাম 4। ঠিক আছে, এখন আমার দেখতে হবে যে আসলে কতগুলা সংখ্যার পরে আমার দশমিক ছিল। এখানে দেখেন কয়টা সংখ্যা, 3টা, 1 2 3, দশমিকের উপর 3টা সংখ্যা, এখানে দশমিকের উপর 3টা, তাহলে 3 আর 3 হলো কয়টা, 6টা। তাহলে আমার দশমিকের পরে 6টা সংখ্যা লাগবে এরকম, বাট দশমিকের পরে আমি একটা সংখ্যা পাইছি, তাহলে আর 5টা সংখ্যা 1 2 3 4 5। তো এই যে আমাদের মোট এখন 6টা সংখ্যা আছে, 1 2 3 4 5, এইখানে একটা দশমিক দিয়ে দিলেই আমাদের অঙ্ক হয়ে গেল। ও মাই গড, কাটা ফেলছি আমি, না এটা কিন্তু কাটা না। ঠিক আছে, আচ্ছা, তো এটা হচ্ছে যে উত্তর আর কি। তো এইভাবে আমরা লিখে দশমিকের পরে কয়টা ঘর আছে এটা 2টা ঘর যোগ করে, তারপরে এইভাবে যতগুলো ঘর লাগে এগুলো শূন্য দিয়ে ভরাট করে তারপরে হচ্ছে দশমিকটা দিয়ে দেবো, তাহলে এটা হয়ে যাবে। এটা খুব বেশি কঠিন কিছু না, আমরা আর 2 একটা করলে এটা ক্লিয়ার হয়ে যাবে আসলে। আচ্ছা, এখানে একটা দেওয়া আছে, এটা করবো, তারপর হচ্ছে বাকিগুলা মানে আপনারা চেষ্টা করতে পারেন। 0.004, আচ্ছা এটা আমরা হচ্ছে এইভাবেই অত বেশি নাই করে আমরা এইভাবেই করতে পারবো 0.004। তাহলে আরেকটা যদি আচ্ছা এটা লিখে গেছে স্কোয়ার, তো এটা স্কোয়ার মানে হচ্ছে 4 4 কত হবে, 16, এটা আমরা শিওর 16, এবং 1 2 3, 3টা যেহেতু ঘর আছে তাহলে আবার 3টা হলে 6টা, তাহলে 6 ঘর বানাতে হবে, 1 2 3 4 5 6, এইখানে দশমিক দিয়ে দিলে যেটা হয়েছে সেটা হয়েছে আমার কাঙ্ক্ষিত উত্তর। দশমিকের পরে 1 2 3, 4টা শূন্য, তারপরে 16, তো এটা কোথায় আছে, এই যে 3টা শূন্য, এই যে 4টা শূন্য, ক নম্বর আছে এটা। ঠিক আছে, সেটা মনে হয় আমরা বুঝতে পারছি। তারপরে এই 28 নম্বর যেটা, এটা তো
এটা এখন আর কোনো সমস্যা নেই, এটা করে দিতে হবে না। আচ্ছা, এখানে বলছে 9 9 9 এর বর্গ নির্ণয় করুন। এখন এর বর্গ আপনি ম্যানুয়াল পদ্ধতিতে করতে পারবেন, যে 9 9 9 এর বর্গ যেহেতু বলছে তাহলে স্কোয়ার, তাহলে হচ্ছে যে আপনি এটা বলতে পারবেন যে 9 9 9 গুণন হচ্ছে 9 9 9। তো এটা যে গুণ করেন যেটা উত্তর হবে সেটি। তো আপনি যদি একটু মানে ক্যালকুলেশন একটু তাড়াতাড়ি ইয়ে করতে চান তাহলে আপনি আরেকটা প্রসেস ফলো করতে পারেন, আমি একটু দেখাই দিচ্ছি। তো হচ্ছে 9 9 9। তো এটাকে আমি লিখতে পারি, যেটা আসলে কত, এটা স্কোয়ার না ছিল। আচ্ছা, এটাকে আমি লিখতে পারি যে 1000 থেকে 1 কম, তাহলে 1000 থেকে মানে যে কোনো সংখ্যাকে আমরা 1000 চিন্তা করবো, বা একের পর শূন্য দিয়ে দিয়ে কত যোগ করতে হবে বিয়োগ করতে হয়, সামথিং কিছু যোগ বিয়োগ করে আমরা ওইটাই করার চেষ্টা করতে। এখান থেকে এক বিয়োগ করলে আমাদের মিলতেছে, তাহলে এটা সূত্র হয়ে গেছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা সূত্র কি জানতাম এখন, তো যে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র জানতাম, আগেরটা আর পরেরটা দুটো আলাদা জিনিস এবং তাদের উপরে ব্রেকেট দিয়ে স্কোয়ার। তো এরকম যদি থাকে তাহলে আমরা সূত্র শিখতাম যে আগেরটার উপরে স্কোয়ার মাইনাস 2 ইন্টু আগেরটা গুণন পরেরটা যোগ পরেরটার উপরে স্কোয়ার। তো এটা দিলেই আমাদের হয়ে যেত। তো একই রকম এখানে দেখেন, তো যে একটা 1000 আলাদা জিনিস, একটা আলাদা জিনিস এরকম থাকলে তো আমরা আগেরটার উপরে স্কোয়ার বিয়োগ 2 ইন্টু আগেরটা ইন্টু পরেরটা যোগ পরেরটা উপরে স্কোয়ার। তাহলে 1000 স্কোয়ার করলে কী হয়, এই যে এক একে এক হয়, তিনটা শূন্য, তাহলে এখানে হবে 6টা, 1 2 3 4 5 6, ঠিক আছে। এখানে 6টা শূন্য বিয়োগ হচ্ছে 2 1000, তাহলে 2000 যোগ 1 স্কোয়ার মানে 1। তাহলে এখান থেকে আমরা বিয়োগ করি, এই শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্যই, এই শূন্য থেকে শূন্য বাদ দিলে এটাও শূন্য, এই শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্যই, তিনটে শূন্য হলো। তাহলে এই শূন্যকে আমরা 10 ধরবো, 10 থেকে যদি আমরা 2 বাদ দিয়ে দিই তাহলে থাকবে আমাদের 8, তো হাতে থেকে 1, তো 10 থেকে যদি আমরা 1 বাদ দিয়ে দিই থাকবে 9, ঠিক আছে। তো আমাদের আবারও হাতে 1 থাকে, তো এটাকে 10 ধরে 10 থেকে আবার 1 বাদ দিয়ে দিলে আবারও থাকবে 9, ওই হাতে 1 থেকে 1 বাদ দিলে শূন্য, এটা হলে সত্যি হবে না এটা। তো এটার সাথে হচ্ছে আমরা 1 যদি যোগ করে দিই তাহলে হচ্ছে আমাদের আলটিমেটলি আনসার 9 9 8 1 2, এই যে 1, ঠিক আছে, 9 9 8 0 0 1। তো এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি এটা বুঝতে পারছেন যে একটু মানে ক্যালকুলেশন, তো মানে একটু অনেক ডিজিটাল ক্যালকুলেশন একটু কেয়ারফুলি করতে হবে। আচ্ছা, এখানে বলছে যে একটা সংখ্যার বর্গ তার বর্গমূল হচ্ছে 78 বেশি হলে সংখ্যাটি কত। মানে একটা সংখ্যার বর্গ, যে কোনো একটা সংখ্যার বর্গ এবং তার বর্গমূল এই দুটোর মধ্যে পার্থক্য হবে 78, তাহলে এই সংখ্যাটা কত। আচ্ছা, এখান থেকে আমরা অপশনগুলো টেস্ট করি, যে এখানে 4টা অপশন দেওয়া আছে এর মধ্যে কোনটা হয়। তো বলছে একটা সংখ্যার বর্গ, যেমন 2 এর বর্গ, তো 2 এর বর্গ হচ্ছে কত 4, ঠিক আছে, এবং এটা এই আর এটার বর্গমূল হচ্ছে 2 এর বর্গমূল, এখানে 2 এর বর্গমূল হচ্ছে ওইরকম মানে কোনো পূর্ণ সংখ্যা আসে না, ঠিক আছে। তাহলে এটার পার্থক্য হচ্ছে যে মানে 78 হওয়ার কখনোই পসিবল না, এটা বাদ। এখন 3, তো 3-এর যে স্কোয়ার করি আসে আমরা 9, তো এটার থেকে দেখেন 3-এর যদি আমরা রুট করি এটাও তো আমাদের এরকম কোনো মানে পূর্ণ সংখ্যা আসবে না। তো এটা যেহেতু 9 থেকে কোনো কিছু বাদ দিলে তো কখনোই 78 আসা সম্ভব না, তাই না। আচ্ছা, তাহলে এটাও আমাদের বাদ, আমাদের ম্যাক্সিমাম এটা 78 থেকে বড় হইতে হবে, তাহলে না আমরা কিছু না বাদ দিলে তা 78 পাবো এটা। আচ্ছা, আমরা এখন 4 দেখি, যে 4-এর স্কোয়ার করলে হবে 16, এবং এই 16 আমরা 4কে যদি রুট করি তাহলে হচ্ছে 2, দেখেন 16 থেকে 2 বদলে থেকে আমার 14, না এটা 78 হয়নি, বিয়োগ করলে এখানে 78 হইতে হবে, হয়নি। আচ্ছা 16, তো 16-এর ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি, তো 16কে যদি আপনি স্কোয়ার করেন, 16কে যদি আপনি স্কোয়ার করেন তাহলে 16 আর 16 গুণগুলি কত হয় দেখি, 16 16 গুণগুলি কত হয়, 16 16 6 6 36, 6 হাতে 3, 6 কে 6 3 9, 6 1 6 9 6 15 5 256। তো আচ্ছা, আমরা 256 লিখলাম, আর 16কে যদি আমরা রুট করতাম, 16কে রুট করলে হচ্ছে 4, তো এটাকে হ্যাঁ না এটাও 78 হয় না, তাহলে এটা থেকে 2 252, তো 78 হয় না। তার মানে এখানে হচ্ছে কোনোটাই আমাদের 78 হয় না, ঠিক আছে, এখানে কোনোটাই আনসার হবে না। এখানে হচ্ছে যে তারা জাস্ট মানে আলাদা একটা উত্তর দিয়ে মিলাইছে, যদি এখানে খ নম্বর বলছে, বাট এখানে খ নম্বর আনসার কখনোই কোনোভাবে হবে না। তো আলাদা তারা উত্তর দিয়ে মিলাইছে, যদি আমাদের অপশন 9 থাকতো তাহলে 9 সঠিক অ্যান্সার হইতো। কেন 9 সঠিক অ্যান্সার হইতো দেখেন, 9 যদি আমরা স্কোয়ার করতাম তাহলে 9 9 কত হয় 81, এবং 9কে যদি আমরা রুট করতাম তাহলে হচ্ছে কত 3, ঠিক আছে। তাহলে 3 করলে তাহলে 81 থেকে 3 বলতে কত এই 78, তাহলে এটা হচ্ছে আমার সঠিক উত্তর আর কি। তো এই হচ্ছে যে যদি আমাদের 9 থাকে অপশন তাহলে উত্তর আমাদের কত এটা হইতো আর কি। তো এটা মনে হয় বুঝতে পারছি। তারপর আমাদের যেটা দেওয়া
215, 219, 325, 625 এই সংখ্যাগুলোর মধ্যে পূর্ণবর্গ কোনটা? তো পূর্ণবর্গ আমরা কীভাবে বের করি সেটা দেখেন। যেমন 215 উৎপাদকগুলো বের করে নিতে হবে। আচ্ছা, আমরা 5 দিয়ে করলাম, তাহলে হচ্ছে 5 এটার মধ্যে কতবার যায়? 4 5 20, এটা হচ্ছে 3 5 15 এটা। আচ্ছা, এখন 43-এর যেহেতু হয়ে গেছে, এটাতে আর যাবে না, এটা আর যাবে না, তাহলে এটা হচ্ছে 5 আর হচ্ছে 43, যেহেতু 43 নিজে একটা মৌলিক সংখ্যা, এটাতে আর কোনো কিছুই যাবে। তাহলে এটা পূর্ণবর্গ হবে না, কারণ পূর্ণবর্গ তখনই হবে যখন কোনো কিছু জোড়ায় জোড়ায় থাকবে। এটারও জোড়া নাই, এটারও জোড়া নাই, তার মানে এটা কখনোই পূর্ণবর্গ হবে না। তাহলে এটা প্রথম রাউন্ডের বাদ। 219কে আমরা একটু চেক করি। 219, তো এটার ফ্যাক্টর হচ্ছে যে আমরা যদি 3 দিয়ে দিই, 3 7 21, আর হচ্ছে 3 3 9, এটা 73। এটাকে আমরা কত দিয়ে দিতে পারি? এটা কি যাবে না? এটা তো মৌলিক সংখ্যা, ঠিক আছে, এটাও যাবে না। তাহলে 3, এটারও জোড়া নাই, 73 এটারও কোনো জোড়া নাই, তাহলে এটাও মানে পসিবল না আর কি। এটাও কি হবে, ওই যে পূর্ণবর্গ হবে না। আচ্ছা, 325, এটা দেখি। 325 আমরা 5 দিয়ে দিলাম, তো 5 6 30, এখানে থাকে 2 5 5 5 25, আবার 5 দিয়ে দিলাম, 5 3 5 5 3 65। তাহলে দেখেন এই দুইটা জোড়া আছে, বাট এটার জোড়া নাই, ঠিক আছে, তাহলে এটাও পূর্ণবর্গ হবে না। আচ্ছা, আমাদের বাকি থাকলো 625, তো 625 দিই আমরা, তো 5 দিয়ে, তো 5 বারং হচ্ছে 60, 2 5 5 5 25, আবার 5 দিলাম, 5 দুগুণে 10, 5 5 25, আবার 5 দিলাম, 5 5 25। এখন দেখেন এই 5 5 এটারও জোড়া আছে, এর দুইটারও জোড়া আছে, যেহেতু উৎপাদকগুলো সবগুলো জোড়া জোড়া আছে, তাহলে হচ্ছে যে এটা পূর্ণবর্গ হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো এটা আর দু একটা এরকম প্র্যাকটিস করলে আপনি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন বলছি যে 1024-এর বর্গমূল কত? 1024-এর বর্গমূল কত? তো বর্গমূল করাটা একটু আছে, তো আমরা এখানে মানে অপশন টেস্ট করি। অপশন টেস্ট বলতে যে আপনি দেখি বর্গমূল বলতে হচ্ছে যে এই 22 22 গুণ করলে 124 হয় কিনা, 52 52 গুণ করলে 124 হয় কিনা, 42 42 গুণ করলে 124 হয় না, 32 32 গুণ করলে 124 হয় কিনা। এটা হচ্ছে আমার অপশন টেস্ট। ফার্স্ট আমরা যদি ডিটেলসও করতে চাই তাহলে সেই নিয়মটা দেখাইতেছি। তো হচ্ছে যে আমরা এদিক থেকে এই যে শেষের থেকে আমরা জোড়া জোড়া কল্পনা করি, তো এই জোড়া এই জোড়া, ঠিক আছে। তাহলে আমরা এমন একটা সংখ্যা নিব যে ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে এটার মধ্যে মানে ম্যাক্সিমাম বার যাবে। তো হচ্ছে যে আমরা যদি 1 দিয়ে নিই, একের সাথে 1 গুণ করলে 1, এটা অনেক ছোটো। 2 দিয়ে নিলে 2, 2-এর সাথে 2 গুণ করলে 4, তারপর ছোটো। 3 দিয়ে নিলে 3-এর সাথে 3, 3 3-কে 9 হয়, ছোটো। 4 দিয়ে নিলে 4 4 16 বড় হয়ে যায়, তাহলে 3 পর্যন্তই, ঠিক আছে। তাহলে 3 3 এখানে 9, তাহলে 10 থেকে 9 বদলে থেকে 1। তো এই যে 24টাকে আমরা এখানে নিচে নামাই নিয়ে আসবো। এখন সিস্টেম হচ্ছে এই যে 3 লিখছিলাম, এটার দ্বিগুণ এখানে লিখতে হবে, এবং এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে ওই সংখ্যাতে আবার এই পুরো সংখ্যাটাকে গুণ করবো, যেটা এটার সাথে মিলে যাবে, ঠিক আছে। তাহলে মানে কি হইতে পারে, আমরা যদি এখানে 1 দিই, তাহলে এখানে 1 দিলে 61 61, এখানে অনেক কম। যদি 2 দিই তাহলে 62, হ্যাঁ 62 দুগুণ 124, তাহলে মিলে যায়, ঠিক আছে। তাহলে আমরা কত দিলাম 2, এবং 2 দিয়ে যেটাকে গুণ করি তাহলে 62 দুগুণ 124, আমরা কত দিচ্ছি 2, এই যে এই দুইটা এখানেও দিতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে ঘটনা। তাহলে এখানে ফাইনালি আমার উত্তর আসলো এই যে 32, এটা হচ্ছে আমার বর্গমূল। তো আমরা অপশন টেস্ট করতে পারি, বা এরকম ছোটো ছোটো বর্গমূল থাকলে আমরা এইভাবে এটা নির্ণয় করে ফেলতে পারি। আচ্ছা, এখানে বলছে যে 24 মানে 2450 বা 2450 সংখ্যাটি কত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে? আচ্ছা, পূর্ণবর্গ হবে মানে হচ্ছে যে এগুলো উৎপাদক বের করতে হবে, দেখবো যে কোনটা জোড়াই নাই, ওইটার জোড়াটাই না দিলেই তো এটা পূর্ণবর্গ হয়ে যেত, তাই না? আচ্ছা, আমরা এটা একটু মানে প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করি। 2 4 5 0। তো হচ্ছে যে আমরা এটা 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে 2 1 2 2 দুগুণে 4, 25 দুগুণে হচ্ছে 50। এখন যদি আমরা 5 দিয়ে ভাগ করি, তাহলে 5 দুগুণে 10, 4 5 20, 5 5 25। এটা আবার 2 দিয়ে ভাগ করি, সরি 2 দিয়ে, সরি 2 দিয়ে যাবে না, যেহেতু আমার এখানে 5 আছে, আমি 5 দিয়ে যদি দিই, তো 4 5 20, 24, 5 9 45, 7 দিয়ে দিলে 7 7 49। আচ্ছা, এটা তাহলে দেখেন এই যে 7 7 এটা জোড়া আছে, 5 5 জোড়া আছে, বাট 2 এর কোনো জোড়া নেই। এখানে আরেকটা যদি 2 কোনোভাবে আনা যেত তাহলে এটা পূর্ণবর্গ হয়ে যেত। তার মানে এই পুরো সংখ্যাটাকে যে আমরা একবার 2 দিয়ে গুণ করতাম, তাহলে হচ্ছে যে এটা কি হয়ে যেত, পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত। মানে আশা করি এটা বুঝতে পারছেন। আগের যে এইটা ছিল, বেসিকটা ছিল, ওইখান থেকে এটা আমরা খুব সহজেই ইজিলি সলভ করে ফেলতে পারি। সেখানে বলছে 972-কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। আচ্ছা, এখানে হচ্ছে যে আমাদের 972 ওইভাবে আগের মতো ফ্যাক্টরগুলো বের করতে হবে।
তো এখানে 972-এর ফ্যাক্টরগুলো হচ্ছে দেখেন 2 2 3 3 3 3 3। এখন দেখেন সবগুলোর যে জোড়া আছে, এই 2 2 এর জোড়া আছে, এই 3 3 এর জোড়া আছে, এই 3 3 এর জোড়া আছে, বাট এই 3 এর জোড়া নাই। আচ্ছা, যেটা জোড়া নাই সেটা যদি আমরা ভাগ করতাম তাহলে এটা পূর্ণবর্গ হয়ে যেত, ঠিক আছে। তো ধরেন যদি ভাগ করতাম মানে এখানে যে নিচে একটা 3 দিয়ে আমরা কাটাকাটি করতাম, এটা শেষ। আর এই যে সংখ্যাটা এটাই আমাদের থাকতো, মানে পড়ে থাকতো, এটাই হচ্ছে যে পূর্ণবর্গ। এই যে 3 দিয়ে ভাগ করার পরে যে সংখ্যাটা পড়ে থাকবে এটাই হচ্ছে যে এটার ভাগফল ঠিক আছে কি হ্যাঁ, ভাগফল। তো এই ভাগফলটা মানে দেখেন 324, এই ভাগফলটা 324 এবং যা একটা পূর্ণবর্গ সংখ্যা। 324কে যদি আপনি বর্গমূল করেন, ধরেন যে 324কে যদি আপনি বর্গমূল করেন তাহলে হচ্ছে যে মিলে যাবে। এইভাবে জোড়া জোড়া নিলেন, ধরেন যে এখানে নিলাম আমরা 1, তাহলে 1 1কে 1 হলো, এখানে 2 থাকে, এই 24 আমরা নামাই নিয়ে আসলাম, তাহলে 1-এর ডাবল হচ্ছে 2। তো যদি এখন দেখেন এখানে আমরা মানে কত দ্বারা গুণ করতে পারি, যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে 25, 5 25 হয় 125, 5 দিয়ে হবে না। যদি আমরা 8 দিয়ে গুণ করি, 8 8 64 দিকে 28, 8 তাহলে 8 8 64, 4 হাতে 6, 8 দুগুণে 16, 16 আর 6 হচ্ছে 22, ঠিক আছে। তার মানে এটা যদি আমরা 8 দ্বারা গুণ করতাম তাহলে 28 8 এটা 224 হয়ে যেত। তার মানে এটা যেহেতু বর্গমূল বের হয়েছে, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে। এই তো। আচ্ছা, এখন এখানে দেওয়া আছে 100-এর উপরে স্কোয়ার, তার উপর আবার রুট দেওয়া আছে, এটা সমান সমান কত। তো এটা খুবই ইজি প্রশ্ন। এটা হবে যে এই যে 100 স্কোয়ার, এখানে আবার রুট দেওয়া আছে। আমরা যে ছোটোবেলায় শিখতাম যে স্কোয়ারের রুটে কাটা যায়, এখানে 100 100 থাকে। বিষয়টা হচ্ছে যে এই 100 এই স্কোয়ার তো আচ্ছা, এই স্কোয়ার তো স্কোয়ার, এবং এই যে রুটের এটার মান হচ্ছে, এটার পাওয়ার হচ্ছে এই হাফ, রুটের পাওয়ার হাফ। তো এই 2 আর 2 কাটে গেলো, তাহলে 100-এর পাওয়ার থাকলো, এখানে আপনার 1 থাকলো, তাহলে 100-এর পাওয়ার কোনো কিছু পাওয়ার 1 মানে ওই সংখ্যায় 100, ঠিক আছে। এটা আমরা যেভাবে বলি যে স্কোয়ার আর রুটে আমাদের আউট হয়ে যায়, কাটা যায়। তো হচ্ছে এটা। তো 169-এর বর্গমূল কত, এটা 169 বর্গমূল মনে হয় না, বের করে দিতে হবে, তারপরে আমরা এটা চেষ্টা করি। তো 169, তো যে আমরা বর্গমূলতে জোড়া জোড়া চিন্তা করি, তো জোড়া জোড়া চিন্তা করলে হচ্ছে যে এখানে 1 1 1কে 1, এখানে থাকলো আমার এখানে আমার শূন্য, এখানে কিছুই নাই, যে 69 আমি নিয়ে আসলাম। এখানে হচ্ছে 1-এর ডাবল 2, 2-এর সাথে কত গুণ করলে 3 23, হ্যাঁ 3 23 69, ঠিক আছে। 3 বার 69, এই তো। তাহলে এই যে 13 হচ্ছে এটার আমার বর্গমূল। তো এই 13, হ্যাঁ, খ নাম্বার অপশনে এটা। তো আশা করি এটাও বোঝা শেষ।